আচ্ছা, ক্লাস 9 দেখো কেমিস্ট্রি পোর্শনে পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। তাহলে ডাল্টন 1808 সালে বলে গেছেন যে পরমাণু অবিভাজ্য। তারপর থেকেই উনি পরমাণুর ধারণা দিয়েছেন। তারপরে ওই জন্য পরমাণুবাদের জনক ওনাকেই বলা হয়। তারপরে বিজ্ঞানীদের ধারণা হয়েছে যে ঠিক আছে, পরমাণু অবিভাজ্য উনি বলেছেন, তাহলে কি সত্যি কি পরমাণুকে ভাঙা যায় না? তার জন্য ওনারা চেষ্টা চালিয়ে গেছেন। তো যাই হোক, 1808 সালে পরমাণুবাদ ডাল্টন, তারপরেই 1878 সালে বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স তার তড়িৎ মুখ্য নল দিয়ে তিনি দেখেন যে ক্যাথোড আর অ্যানোড হিসাবে নেন তড়িৎ মুখ্য নলে ক্যাথোড, তারপর পরিচালনা করেন। দেখেন ক্যাথোড থেকে অদৃশ্য রশ্মি অ্যানোডের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। তার মানে ক্যাথোডের থেকে রশ্মি বেরোচ্ছে, মানে সেটা ইলেকট্রন কণা স্রোত তার অ্যানোডের দিকে যাচ্ছে, মানে নেগেটিভই পজিটিভের দিকে আকৃষ্ট হয়, কারণ অ্যানোড তো পজিটিভ তড়িৎদ্বার। তাহলে বিজ্ঞানী যে থমসন তখন তার নাম দিলেন ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এইভাবে ইলেকট্রনটা আবিষ্কার হলো। এবার তাহলে ইলেকট্রন আবিষ্কার করে এবার তখন বিজ্ঞানীরা ভাবলেন তাহলে আরও কিছু আছে কিনা দেখি পরমাণুর মধ্যে, মানে ইলেকট্রন আবিষ্কার তো হলো। তাহলে এবার দেখা গেছে যে বিজ্ঞানী গোল্ডস্টাইন ঠিক 1886 সালে উনি ওরকম তড়িৎ মুখ্য নল নিয়েছিলেন, খালি একটু ক্যাথোডটা ছিদ্রযুক্ত নিয়েছিলেন। দেখেছেন, এবার তড়িৎ চালনা করেছেন, দেখেছেন ক্যাথোড থেকেও যেমন রশ্মি অ্যানোডের দিকে যাচ্ছে, অ্যানোড থেকেও ওরকম ওরকম রশ্মি আসছে। তাহলে অ্যানোড থেকে আসছে মানে ধনাত্মক তড়িৎযুক্ত কণা, মানে রশ্মি। তো এটাই অ্যানোড থেকে আসছে, তখন রাদারফোর্ড এর নাম দিলেন প্রোটন। ঠিক আছে, তাহলে এই পরীক্ষাগুলো একটু রিডিং পড়তে হবে গল্পের মতো, যে কিভাবে কি হচ্ছে। এবার দেখো বিজ্ঞানী যে থমসন তখন করলেন। যে থমসন মানে হচ্ছে যিনি ইলেকট্রন আবিষ্কার করলেন। তাহলে দেখো এখানে ইলেকট্রন আবিষ্কার করেছেন যে থমসন, আর প্রোটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী গোল্ডস্টাইন। তবে তোমরা এইটে পড়েছো যে রাদারফোর্ড আবিষ্কার করেছেন, কারণ উনি নাম দিয়েছেন এই জন্য। আচ্ছা, যে থমসনের দেখো পরমাণু মডেল, একটি পরমাণু সামগ্রিকভাবে নিস্তড়িত, কাজে একটি পরমাণুতে ইলেকট্রন বা ঋণাত্মক তড়িতায়িত কণা উপস্থিত থাকলে তার মধ্যে সমপরিমাণ ধনাত্মক তড়িতাদান থাকা অবশ্যই প্রয়োজন। তাই পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষায় একক ভর ও একক ধনাত্মক তড়িতাদানযুক্ত প্রোটন আবিষ্কৃত হওয়ায় এই তথ্য নিশ্চিতভাবে প্রমাণিত হয়। থমসন কিন্তু আগেই বলেছেন যে পরমাণু নিস্তড়িত, তাহলে হচ্ছে পরমাণু নিস্তড়িত হলে কী হবে, তাহলে ইলেকট্রন তুমি আবিষ্কার করেছেন, তাহলে নিশ্চয়ই সম আধানযুক্ত কোনো আরও কণা আছে যে ওর ঋণাত্মক মানে তড়িৎকে যে নিউট্রালাইজ করে। ঠিক আছে, তাই তার থেকে তখন তারপরেই আবার দেখা গেল প্রোটন আবিষ্কৃত হলো। তাহলে ওনার মডেলটা মান্যতা পেল যে না, তাহলে উনি ইলেকট্রন প্রোটন এইভাবে করেছেন যে উনি প্রথমে ইলেকট্রন করেছেন এবং প্রোটন তো তখন আবিষ্কার হয়নি, তখন উনি বলে গেছেন ইলেকট্রনগুলো এইভাবে থাকে, তবে পরমাণু কিন্তু নিস্তড়িত। তাহলে নিশ্চয়ই ধনাত্মক তড়িৎবাহিত পদার্থ থাকবে। দেখো আঁকাটা দেখো ভালো করে। তো পরে তো গোল্ডস্টাইন আবিষ্কার করলেন 1886 সালে প্রোটন। ঠিক আছে, তাহলে এইভাবেই এরকম বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আবিষ্কার হয়ে গেল। তাহলে থমসন ইলেকট্রন আবিষ্কার পরে তিনি পাম্পুডিং মডেল বললেন, আর তারপরেই হলো কি তোমার প্রোটন আবিষ্কার হলো। এবার প্রোটন ইলেকট্রনের মতো পরমাণু গঠন, তাহলে একটি মৌলিক উপাদান। তড়িৎ মুখ্য নলে বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা করে দেখা যায় প্রোটন বা হাইড্রোজেন আয়নের থেকে কম ভরযুক্ত কোনো ধনাত্মক কণা পাওয়া যায় কি। যেসব ধনাত্মক কণা পাওয়া যায় তাদের ভর আধানের পরিমাণ প্রোটনের ভর আধানের সমান, অথবা একটি প্রোটনের ভর আধানের পরিমাণে পূর্ণ সংখ্যার গুণিতক, হয় সমান বা তার বেশি, কম কেউ না। তাহলে পরমাণুতে প্রোটন ইলেকট্রনের সংখ্যা সমান। পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ প্রোটন এক একক ধনাত্মক তড়িতাদান ও একটি ইলেকট্রন এক একক ঋণাত্মক তড়িতাদান বহন করে। তাহলে কোনো একটি পরমাণুতে প্রোটন ইলেকট্রনের সংখ্যা সমান। এটা বলছি তোমাদের যে পাঠ্য বই প্রান্তিকের 66 পেজ। এবার দেখো তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা 1896 খ্রিস্টাব্দে, তাহলে 1886 সালে গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেছেন। তার 10 বছর পর 1896 হেনরি বেকারেল ইউরেনিয়ামের লবণ পটাশিয়াম ইউরেনাইল সালফেট, তার সংকেতটাও আছে, নিয়ে পরীক্ষা করার সময় লক্ষ্য করেন যে ইউরেনিয়াম যৌগ স্বতঃস্ফূর্তভাবে সর্বদা এক প্রকার ভেদন, যথেষ্ট ভেদন মানে হচ্ছে যে ভেদ করে যেতে পারে, বিকিরণ নিঃসরণ করে। এই বিকিরণ তার প্রতিপ্রভা ধর্মের উপর নির্ভর করে না, মানে সবাইকে ভেদ করে চলে যায়। তখন এর নাম দিলেন বেকারেল রশ্মি। তারই 2 বছর পর 1898 খ্রিস্টাব্দে
ম্যাডাম কুরি এর নাম দেন তেজস্ক্রিয় রশ্মি। আর এই ঘটনাটাই যে ইউরেনিয়ামের যৌগ থেকেও কন্টিনিউ বিকিরণ ঘটে যাচ্ছে, এই ঘটনাটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো এবার যার থেকে হচ্ছে ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয়তা বেরোচ্ছে, তাই এটা তেজস্ক্রিয় মূল্য, তোমরা এটা টেনে গিয়েও পড়বে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারে। এবার দেখো 1899 খ্রিস্টাব্দে হেনরি বেকারে লক্ষ্য করেন এই রশ্মিগুলো চৌম্বক ক্ষেত্রের ভেতর দিয়েও পাঠালেও বিক্ষিপ্ত হয়। ঠিক আছে। 1902 খ্রিস্টাব্দে রাদারফোর্ড শূন্যস্থানে অবস্থিত রেডিয়াম ব্রোমাইড থেকে নির্গত এই রশ্মিগুলো তীব্র তড়িৎ ক্ষেত্র পরীক্ষা করেছিল। তড়িৎ ক্ষেত্রে পরীক্ষা, যে তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, আসেন যে এই বিকিরণ আলফা বিটা এই দুটি কণা দ্বারা গঠিত। কিন্তু 1900 খ্রিস্টাব্দে পি ভিলার তৃতীয় আর এক ধরনের রশ্মি আবিষ্কার করেন এবং তার নাম দেন গামা রশ্মি। তাহলে তেজস্ক্রিয় বিকিরণ আলফা বিটা এবং গামা এই 3 প্রকার রশ্মি দ্বারা গঠিত। এবার দেখো প্রত্যেকটার প্রকৃতি তোমাদের জানতে হবে। তাহলে পরীক্ষার দ্বারা কি জানা গেছে, দেখো আলফা কণাগুলো ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের দিকে বিক্ষিপ্ত হয় মানে ও নিজে পজিটিভ, তার ফলেই তো ঋণাত্মক তড়িৎ ক্ষেত্রের দ্বারা বিক্ষিপ্ত হবে। এবার বিটা কণাগুলো ধনাত্মক তড়িৎ ক্ষেত্রের দিকে বিক্ষিপ্ত হয়, গামা রশ্মি অবিক্ষিপ্তভাবে নির্গত হয়। এবার দেখো আলফা কণার প্রকৃতি। বিভিন্ন পরীক্ষা থেকে সিদ্ধান্ত করা যায় আলফা কণাগুলো 2 একক ধনাত্মক আধান ও 4 একক ভরযুক্ত হিলিয়াম আয়ন বা হিলিয়াম নিউক্লিয়াস। আর ধনাত্মক তড়িৎ আধানের পরিমাণ 3.1 × 10⁻19 কুলম্ব। তো এইগুলো একটু তোমরা চেষ্টা করবে, মানে পড়ার আই সেট করবে, মনে না রাখতে পারলেও চলবে, তবে একটু তুলনা করে পড়লে না অনেক কিছু জানা যায়, শেখা যায়। সেইভাবে আমায় নম্বর পেতে হবে তা নয়, কিন্তু পড়ে আমি জানছি বুঝছি, না বুঝতে পারলে টিচারকে জিজ্ঞাসা করবে, এটাই তোমাদের যেন এম থাকে। আলফা কণার প্রাথমিক গতিবেগ যে মৌল থেকে কণাগুলো নির্গত হয় তার উপর নির্ভর করে। এবার বিটা কণার প্রকৃতি দেখো, বিটা কণাগুলো তীব্র গতিবেগ সম্পূর্ণ ইলেকট্রনের স্রোত, এটা কিন্তু দাগ দেবে। গামা রশ্মি প্রকৃতি, গামা রশ্মি এক্স রশ্মির মতো অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ভরহীন আধাহীন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে। এবার তোমাদের আলফা কণা রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ওটা আমি আবার নেক্সট ক্লাসে দেব।